So form a group of কতজন group 5 5 persons আচ্ছা ডেটটা কত বাই দ্য ওয়ে 28 7 2022 so that is আজকে হচ্ছে Thursday right Thursday lecture 12 নাকি 11 12 আচ্ছা যাও WhatsApp সো 5 জন করে গ্রুপ করবেন স্টুডেন্ট কম মানে অনেক অনলাইনে তো অনেকে আছে আই ক্যান সি 84 স্টুডেন্টস যারা আছে বাট ক্লাস করে না দেখেন স্যার ক্লাস করে না মানে ওরা কি 15 মার্কস সাবমিট করবে না করবে বাট কাজ করে যাবে আপনার ক্লাসে কয়জন আছে আপনার ক্লাস আছে খুব বেশি স্যার 8 থেকে 10 জন আছে ম্যাক্সিমাম 10 জন 10 জন আসলে দিনে গ্রুপ হবে ক্লাসে আর বাকিদেরকে জানাই দিবেন সমস্যা কি আমি নোটিস দিয়ে দিব ইয়ারকে প্লাস WhatsApp এ সিম্পল আছে আর বাকিদেরকে তো আপনি চিন্তা করে লাভ নেই তো যদি অ্যাক্টিভ না থাকে স্যার হ্যাঁ অ্যাক্টিভ যদি না থাকে আপনি আপনার যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে গ্রুপ করবেন হ্যাঁ মানে আমি বুঝলাম না হ্যাঁ এখানে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে নিয়ে গ্রুপ করবেন আর যারা অ্যাক্টিভ নাই তাদেরকে তারা বুঝবে তারা যদি if they want to let go that 15 marks that's up to them I cannot help with that right that's up to এখানে আপনারা যারা 15 please don't talk সো আপনারা যারা 15 জন মানে ক্লাসে যারা আসেন 10 জন 12 জন যারাই হয় সো ওভাবে করে আপনারা একটা তিনটা গ্রুপ করবেন 4 to 5 মেম্বারস গ্রুপ করার সমস্যা নাই 4 to 5 হ্যাঁ 5 to 4 এরকম একটা গ্রুপ ফর্ম করেন that will do ওকে সো এখানে যেটা করতে হবে আপনাদেরকে you choose a research topic আপনারা একটা রিসার্চ টপিক চুজ করবেন কোন জিনিসটার উপরে আপনি রিসার্চ করতে চান ঠিক আছে which topic you want to do the research সো টপিক করবেন এই টপিক নিয়ে কিন্তু আমরা প্লিজ অদিতি don't talk guys please সো আপনারা যে টপিকটা নিয়ে রিসার্চ করতে চান ঠিক আছে সেই টপিকটা আপনাকে চুজ করতে হবে that has to be definitely from your own field তাই না আপনি যেটাতে এক্সপেরিয়েন্স বা আপনার যেটা নলেজ আছে the one which you are interested তাই না সো এটা কিন্তু আপনাকে রিসার্চ পেপার জমা দিবেন না আপনি দ্যাটস আ রিসার্চ প্রপোজাল রিসার্চ পেপার এন্ড প্রপোজালের মধ্যে ডিফারেন্সটা কোথায় রিসার্চ পেপারটা আপনি কিভাবে করবেন প্রপোজাল হচ্ছে ওই জিনিসটা বলবেন কথাটা আমার বুঝতে পারছেন you will submit a research proposal so research proposal first of all you give the name topic topic যেটা হবে you choose the topic তারপরে first this will be the introduction what will be there introduction so introduction আমরা কি করেছিলাম আমরা introduction ফার্স্ট অফ অল একটা মানে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি থাকবে তাই না কিছু হিস্ট্রি থাকবে হিস্ট্রি দেওয়ার পরে আপনারা টপিকটা নিয়ে কথা বলবেন ওই কথা বলার পরে কি থাকবে introduction we have the কি research objectives and research questions যে আপনি কি করবেন তো এখানে আপনার research objectives and research questions ঠিক আছে এই objectives এর আন্ডারে হচ্ছে research questions আচ্ছা সো রিসার্চ অবজেক্টিভস এন্ড রিসার্চ questions ইন্ট্রোডাকশন তো স্যার মানে একটু লিখতে হবে তারপরে তো রিসার্চ অবজেক্টিভ আসবে নাকি না স্যার ফার্স্ট ইন্ট্রোডাকশন মানে আমরা হ্যাঁ ফার্স্টে তো ডেফিনেটলি ইন্ট্রোডাকশনে তো আপনি ব্যাকগ্রাউন্ড লিখবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে হিস্ট্রি দিবেন হিস্ট্রি দেওয়ার পরে কথা লিখবেন আচ্ছা তাহলে এখানে আপনি হচ্ছে লেখেন টপিকগুলোর মধ্যে ইন্ট্রোডাকশনটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে জি স্যার ব্যাকগ্রাউন্ড প্লাস হিস্ট্রি এগুলো দিবেন ঠিক আছে এই সব আর কি ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে হ্যাঁ তারপরে এটা ইন্ট্রোডাকশনের মধ্যে ফাইনাল থাকবে রিসার্চ অবজেক্টিভস এন্ড রিসার্চ কোশ্চেনস তারপর আপনাদের সেকেন্ড চ্যাপ্টারটা হবে কি সেকেন্ড চ্যাপ্টার কি হয় লিটারেচার রিভিউ ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টার উইল বি লিটারেচার রিভিউ ঠিক আছে এখানে টোটাল আপনারা এখানে লিটারেচার রিভিউ তো আমরা পড়ছি না লিটারেচার রিভিউ তো অলরেডি উই হ্যাভ কভারড তাই না কিভাবে লিটারেচার রিভিউ করতে হয় বিভিন্ন অনলাইন সোর্সেস অনলাইন ম্যাটেরিয়ালস রাইট বিভিন্ন বুকস জার্নালস আর্টিকেলস রাইট previous established works so we have to go through those things right so ওই জিনিসগুলো আপনি লিটারেচার রিভিউতে নিয়ে আসবেন so লিটারেচার রিভিউতে you will bring all of those things so that will be your chapter 2 বুঝতে পারছেন so these are like chapters হ্যাঁ these are chapters আচ্ছা তো ফাইনালি আমরা এখন যেটা করতেছি what are we doing এখন আমরা যে চ্যাপ্টারের মধ্যে আছি মানে I mean the things we are studying কি রিসার্চ মেথডোলজি রিসার্চ মেথডোলজি কি থাকবে আমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড হাইপোথিসিস ডেভেলপমেন্ট বুঝতে পারছেন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা আমরা এই ক্লাসে দেখতেছি থিওরিটিক্যাল
framework plus hypothesis development আমরা আজকে শেষ করব এই চ্যাপ্টারটা হাইপোথিসিস ডেভেলপমেন্টের ঠিক আছে এটা হলো চ্যাপ্টার 3 সো এটা হচ্ছে যে আমরা যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আপনি যে রিসার্চটা করবেন যে টপিক থাকবে টপিকের আন্ডারে ইন্ট্রোডাকশনের আন্ডারে যে রিসার্চ অবজেক্টিভস রিসার্চ কোশ্চেনস লিটারেচার রিভিউ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্লাস হাইপোথিসিস ডেভেলপমেন্ট দ্যাট ইজ ইওর চ্যাপ্টার 3 তো ফাইনালি চ্যাপ্টার 4 এ সো চ্যাপ্টার 4 এ হচ্ছে যে আপনি করবেন যে আপনার কিভাবে আপনি ডেটাটা কালেক্ট করবেন ডেটা কালেকশন ডেটা কালেকশন সো ডেটা কালেকশন এখন আমরা দেখব সো দ্যাট ইজ উইল বি ইওর ডেটা কালেকশন কি থাকবে এখন আপনি কিভাবে কিভাবে ডেটাটা কালেক্ট করবেন ইন্টারভিউ নেবেন পার্সোনাল মিটিং করবেন না গ্রুপ ডিসকাশন করবেন না কোশ্চেনার সেন্ড করবেন না ইমেলের মাধ্যমে সেন্ড করবেন এই জিনিসগুলোই আপনি ডিটেইল করবেন সো দ্যাট উইল বি ইওর ডেটা কালেকশন এন্ড আপনার এখানে অনেকগুলো জিনিস থাকবে যে আপনার পপুলেশন কি স্যাম্পলিং কি হবে কিভাবে ডেটা কালেকশন করবেন এই জিনিসগুলো সব ডিটেইলস বলতে হবে বুঝতে পারছেন সো দ্যাট উইল বি ইওর ডেটা কালেকশন সো সাইড একটু ব্র্যাকেটে লিখে দিন হ্যাঁ সো এখানে আপনার হচ্ছে পপুলেশন কি আপনার পপুলেশন তাই না জি স্যার পপুলেশন টোটাল কারা করতেছে পপুলেশন জি স্যার তারপর হচ্ছে স্যাম্পলিং পুরো পপুলেশন নিয়ে তো করতে পারবেন এখন যদি বাংলাদেশে 20 কোটি জনসংখ্যা থাকে তাহলে 20 জন কি আপনি ইন্টারভিউ করতে পারবেন 16 কোটি এখন বলতেছে তো 16 কোটির মধ্যে আপনি একটা স্যাম্পলিং করতে হবে এই 16 কোটির স্যাম্পল কতটুকু রিপ্রেজেন্টেটিভ কতজনকে নিলে এন্ড 16 কোটির যদি আমি করতে চাই এই 16 কোটির রেজাল্টটা কতজনকে নিলে আমার ঠিক হবে অ্যাকুরেসি আসবে বুঝতে পারছেন তাহলে হয়তো স্যাম্পলিং করতে হবে ধরে নিলাম 16 লাখ বা 16,000 ধরে নিলাম 16,000 কে যদি আমি ইন্টারভিউ করতে পারি তাহলে আমার এই 16,000 লোক এই 16 কোটি জনসংখ্যা আছে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে ভাগ আপনি ভাগ হয়েছে কিনা সব টিভি দেখেন সব তো দেখেন না আপনি দুই তিনটা ভাগ নিয়ে তারপর দেখেন যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেম থিং লাইক দ্যাট সো দ্যাটস দ্য হোল মানে আই মিন হারিতে যতগুলো রাইস আছে দ্যাটস ইওর পপুলেশন বাট ইউ চুজ সাম স্যাম্পলিং যে ভাগটা হয়েছে কিনা সো দ্যাটস ইওর স্যাম্পলিং বুঝছেন স্যাম্পলিং তারপরে আপনি কি কি টুলস ব্যবহার করবেন টুলস ইন দ্য সেন্স মানে ফর দ্য ডেটা কালেকশন লাইক কোশ্চেনার হতে পারে ইন্টারভিউজ হতে পারে সার্ভেস হতে পারে বুঝতে পারছেন ইওর টুলস জি স্যার টুলস ফর কালেকশন সে কোশ্চেনার হ্যাঁ কোশ্চেনার হতে পারে সার্ভে হতে পারে ইন্টারভিউজ হতে পারে অনেক কিছু হতে পারে সামথিং লাইক দ্যাট গট দ্য পয়েন্ট জি স্যার তারপরে 5 এ পাঁচটা চ্যাপ্টার রাখেন বেশি বাড়ায় লাভ নাই 5 এ উইল বি ইওর ডেটা ইন্টারপ্রিটেশন ডেটা এখানে ডেটা কালেকশন এন্ড অ্যানালাইসিসটাও দিয়ে দেন বা এখানে ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন এন্ড কনক্লুশন হ্যাঁ questionnaire surveys interviews personal interviews discussions হ্যাঁ ইন্টারভিউজ ঠিক আছে ফাইনালি 5 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন ডেটা অ্যানালাইসিস interpretation and conclusion interpretation data analysis interpretation conclusion and একবারে করে দিচ্ছি conclusion না আগে ফার্স্ট অফ অল আগে হচ্ছে কিছু রেকমেন্ডেশন দিবেন রেকমেন্ডেশন দেওয়ার পরে কনক্লুশন দিবেন তারপর হচ্ছে রেফারেন্স রেকমেন্ডেশন ঠিক আছে রেকমেন্ডেশন এন্ড কনক্লুশন স্যার এটা কি একটার সাথে থাকবে হ্যাঁ একসাথে মানে আপনি যে রেজাল্টগুলো পাবেন এটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করার পর একটা রেজাল্ট পাবেন ওই রেজাল্ট পাওয়ার পর আপনি অ্যানালাইসিস করার পর আপনার একটা মন্তব্য থাকবে না অ্যাকচুয়ালি কি করা উচিত মানে সবগুলো স্যার একটা ইয়েতেই থাকবে রেকমেন্ডেশন কনক্লুশন ওই ডেটা অ্যানালাইসিস সব কি একটার ভিতরেই
একটা চ্যাপ্টারের ভিতরে দ্যাটস আ চ্যাপ্টার চ্যাপ্টার মানে বুঝছেন চ্যাপ্টার মানে অনেকগুলো পার্ট হয় these are like 5 individual chapters there will be 5 chapter chapter 1 chapter 2 এটা আমি লিখে দিয়েছি chapter 1 2 3 4 5 বুঝতে পারছেন তো তাহলে data analysis interpretation recommendation and conclusion ঠিক আছে ফাইনালি আপনি একটা যেটা থাকবে যেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার যেটা থাকবে সেটা কোনো চ্যাপ্টার না দ্যাট উইল বি ইওর রেফারেন্সিং এই যে লাস্টের যে লাস্ট রেফারেন্সিং বুঝছেন কি প্লেজিয়ারিজম করা যাবে না ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না ডাইরেক্ট কপি পেস্ট করলে করা ফাইনালি ওই যে লাস্টের পরে মানে ওটা কোনো চ্যাপ্টারের মধ্যে পড়বে না একটা রেফারেন্সিং এর একটা ইয়াপ হবে বুঝতে পারছেন কারো কোনো কনফিউশন না স্যার বুঝছেন এবার ওভারঅল জিনিসটা যে আপনি একটা টপিক চুজ করবেন কোন টপিকের উপরে রিসার্চ করতে চান ওই রিসার্চ টপিক চুজ করার পর ওটা নিয়ে একটু রিসার্চ করবেন যে এগুলা কি কি আছে নেটে করেন বইয়ে করেন আর্টিকেলস আছে জার্নালস আছে টিচারের সাথে আছে আমার সাথে বসতে পারেন যে স্যার আমি এই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমি এই এটার উপরে রিসার্চ প্রপোজালটা তৈরি করতে চাই স্যার এটা করলে কেমন হবে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এটা আছে কাম এট মাই অফিস আওয়ার আই ক্যান ডিসকাস উইথ ইওর গ্রুপ ঠিক আছে সো আসেন সো উই ক্যান মানে ডিসকাস অ্যাবাউট ইওর টপিক ওই টপিকটা আমি মনে হলো যে না এটা ফিজিবল এটা করা যাবে উইথ দ্যাট টপিক ক্যান ওয়ার্ক অন সো এটা করলেন করার পরে ইউ হ্যাভ লাইক দিস ইন্ট্রোডাকশন সো তখন ইউ উইল স্টার্ট ওয়ার্কিং ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এগুলো কিন্তু আমরা এখানে ক্লাসে দেখেছি তাই না থিওরিতে দেখেছি মিড টার্ম এক্সাম দিয়েছি সো উই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আর দ্য থিংস লাইক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হিস্ট্রি থাকতে হবে প্লাস রিসার্চ অবজেক্টিভস গুলো কি হয় রিসার্চ কোশ্চেনস কি হয় ঠিক আছে এটা তো কোনো বিশাল বড় হবে অ্যাকচুয়ালি ডিপেন্ডস আপনি কি ধরনের টপিক চুজ করতেছেন মানে খুব এখন আপনি 400-500 পেজ কভার করতে পারবেন না তাই না এখন আপনার এই টাইমের মধ্যে যেটা লিমিটেশনস মানে মানে ইউ আর ইওর ওন লিমিট শুধু কথা মানে আপনি যেটা করতে পারবেন বাট আমি আশা করি অ্যাট লিস্ট এটা হওয়ার জন্য মিনিমাম 50-60 পেজ অ্যাট লিস্ট হওয়া উচিত 50-60 পেজ অ্যাট লিস্ট তারপর বেশি যাওয়া আবার 50-60 পেজ করতে গিয়ে আবার কপি পেস্ট করে দেন না ঠিক আছে অনেক পেজ না অ্যারাউন্ড মানে টেস্ট তো স্যার কিছু হবে না স্যার কি হবে আপনি 5টা চ্যাপ্টার বানাবেন আপনি কি 5টা চ্যাপ্টার বুঝাই চ্যাপ্টার স্যার এটা সাবমিট দিব তো এটা আপনারা ফাইনালের আগে দেন ফাইনালের আগে দিয়ে তারপর আপনারা ফাইনাল এক্সাম স্যার ফাইনাল আমাদের কবে জি স্যার কি বলেন ফাইনাল হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বর লাস্টে না মিডলে পেজেস ধরেন 50 to 60 দিয়ে দিলাম জান পেজেস अराउंड 50 to 60 ঠিক আছে আচ্ছা আমাদের রিসার্চ কোশ্চেনসটা আগে আছে অবজেক্টিভস আগে they should be swapped ঠিক আছে এটা চেঞ্জ করে না রিসার্চ কোশ্চেনস should come first স্যার কি হাফ কপি না সফট কপি আছে সফট কপি বলতে ঠিক আছে কোশ্চেনস তো আমাদের আগে আছে রাইট কোশ্চেন আগে আছে তারপর হচ্ছে অবজেক্টিভস আচ্ছা তাহলে এটা আপনার 50 to 60 পেজেস হবে আপনার রিসার্চ কোশ্চেনস রিসার্চ অবজেক্টিভস তারপর হচ্ছে যে লিটারেচার রিভিউ হ্যাঁ লিটারেচার রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা শুরু করবেন কোথা থেকে জানেন শুরু করবেন লিটারেচার রিভিউ থেকে you will not start from chapter 1 you will start from chapter 2 কেন বলেন তো কারণ লিটারেচার রিভিউটা করলেই তো আপনি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি যা যা কি কি করা হয়েছে হোয়াট আদার পিপল ডিড এটা তখন তো জানতে হবে লিটারেচার রিভিউটা মানে কি প্রিভিয়াস ওয়ার্ককে ঘেটে দেখা যে আমার যে টপিকটা আছে বা আমার যে সাবজেক্টটা আছে ওই টপিক এন্ড সাবজেক্টের উপরে মানে বিভিন্ন সময় কি কি কাজ হয়েছে মানে স্যার ওটা করলে ইন্ট্রোডাকশনটা অটোমেটিক আমি লিখতে পারবো হ্যাঁ ডেফিনেটলি ওটা না করলে আপনি ইন্ট্রোডাকশন কেমনে লিখবেন এই চ্যাপ্টারটা এই দুটো চ্যাপ্টার আপনি প্যারালালি করবেন সো ইউ শুড স্টার্ট রাইট মানে ওয়ার্কিং ফ্রম দ্যাট মানে হ্যাঁ ঠিক আছে আপনারা ইউ শুড স্টার্ট ওয়ার্কিং ফ্রম হিয়ার রাইট নাও মানে আজকে থেকে ইউ শুড স্টার্ট ওয়ার্কিং সো ধরেন আজকে আপনাদের এখানে কতজন আছে আমরা 8 জন আছে তো আমাদের গ্রুপের নামটা দিয়ে দেন আপনারা যে গ্রুপ করছেন একটা পেজে লেখেন একটু বলে নেই স্যার স্যার পরে আপনাকে পাঠাই দেব নেক্সট ক্লাস স্যাটারডে আমাকে গ্রুপ নেম সাবমিট করবেন জি স্যার স্যাটারডে গ্রুপ করে আমাকে সাবমিট করবেন নাকি আমি করে দেব আমার করবেন স্যার স্যার আপনি যা বলছেন এদিকে আন্দোলন করুন এমনি স্যার গ্রুপে অনেক ডিসকাস মানে ঝামেলা হচ্ছে আনাগে লটারি করে দেই লটারি করে যে যাবে আচ্ছা ঠিক আছে যাই হোক কিছুক্ষণ আগে মারামারি
শুনেন যাই আমি শুনেন আমি তো পয়েন্ট তাহলে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে আপনারা প্যারালালি করবেন বুঝতে পারছেন কারণ এখানে লিটারেচার গাইস তো এখানে লিটারেচার রিভিউ আর ইন্ট্রোডাকশনটা প্যারালালি করতে হবে কারণ এই দুটো প্যারালাল এখানে আপনি মানে লিটারেচার রিভিউ তো মানে পাস ওয়ার্ড আপনার টপিকের উপরে যা যা কাজ হয়েছে সেই জিনিসগুলো আপনি ইন্ট্রোডাকশন আর দুইটা চ্যাপ্টার তো প্রথমত কাজই হচ্ছে আপনার টু আর মানে ওয়ানটা ডেভেলপ করা মানে টুটা স্পেশালি টুর সাথে সাথে আপনি ওয়ান ডেভেলপ করবেন এবং এইখান থেকে কিন্তু আপনি এখান থেকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা জেনারেট করতে পারবেন বুঝতে পারছেন ওই যে বুঝছেন না থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক মানে কোনটা আমাদের রিসার্চ ডিজাইন আর আজকে আমরা শেষ করে দেব ওই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে উই উইল ডেভেলপ দা হাইপোথিসিস পিকচারটা ক্লিয়ার হচ্ছে এতদিন অনেক কিছু কনফিউজিং মনে হচ্ছে রাইট আপনার ক্লাসে এক্স্যাক্টলি যা করেছেন ওই জিনিসটাই আপনারা এই রিসার্চ প্রপোজালে করবেন মানে আমি আপনাদেরকে থিওরি যা যা শিখিয়েছি যা যা দেখিয়েছি যা যা পড়িয়েছি ওই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি আমাকে করে ওই রিসার্চ প্রপোজালটা আমাকে জমা দিবেন কি হলো It's a learning by doing, right? এটা আপনি করতেছেন শিখতেছেন এবং করতেছেন you are doing both you are learning as well as you are doing জিনিসটা ভালো না একটা হচ্ছে আপনি থিওরি শিখলেন একটা হচ্ছে থিওরি শিখে ওই জিনিসটাকে আবার ইমপ্লিমেন্ট করাটা ইজ দ্য মেইন পার্ট আমি জিনিসটাকে কোর্সটা কিন্তু ওভাবে প্ল্যান করছি guys this is no fun right because এটা কিন্তু ইম্পর্টেন্ট so your grade I mean the A grade depends on this just mind it he who মানে he or she whoever wants to have an A must impress me with this research proposal must A এর সাথে ক্লাস আছে এটাই তো আমি বলছি A plus A minus A minus ঠিক আছে so that will depend on this এখন if you don't ঠিক আছে আপনি মনে করছেন যে আমি দরকার নাই আমি I don't care I don't care about 15 marks I don't even care about ঠিক আছে আপনি পাস করতে যাচ্ছেন পাস করেন but if you want to do good you have to do well there because আপনার মিড টার্ম এন্ড ফাইনালে মিলাই আছে 70 আর বাকি রেস্ট 30 আমার কাছে না আপনাদের কাছে you have to earn it আমার কাছে কিছু নাই I don't have anything আমার কাছে কিচ্ছু নাই you have to earn it আচ্ছা স্যার আপনি আর্ন করেন আমি দিব সমস্যা নাই আমি দিতে পারবো ঠিক আছে I'm just the মানে I'm the facilitator মানে বুঝছেন সাহায্যকারী আমি আপনাদেরকে সাহায্য করব বাট আপনাদেরকে আর্ন করে দিতে হবে স্যার কিভাবে করব স্যার ওয়ার্ডে হ্যাঁ তো কি ফর্মাল রিপোর্ট আপনি কিভাবে দ্যাট শুড বি মানে বাইন্ডিং করে দিবেন স্পাইরাল বাইন্ডিং হতে পারে স্পাইরাল যদি ওটা এক্সপেন্সিভ হয়ে যায় বেশি মুভ বাইন্ডিং স্পাইরাল ইউ ক্যান ডু স্পাইরাল বাইন্ডিং সমস্যা নেই বাট দ্যাট মাস্ট বি স্পাইরাল বাইন্ডিং হতে হবে ঠিক আছে স্পাইরাল বাইন্ডিং হতে হবে হ্যাঁ সো এগুলা নিয়ে আমার কাছে কেউ আসবেন না স্যার ও গ্রুপে কাজ করে না স্যার ওকে এটা দিচ্ছি স্যার ও করে না দ্যাটস ইওর টাস্ক দ্যাটস নট মাই রেসপন্সিবিলিটি দ্যাটস হোয়াই আই হ্যাভ গিভেন ইউ দ্য রেসপন্সিবিলিটি টু চুজ ইওর ওন গ্রুপ আপনি আপনার মতো আপনার গ্রুপ চুজ করবেন কারা কারা আপনি নেবেন দ্যাটস আ পার্ট অফ লার্নিং টিমে কাজ করাটাও একটা কি লার্নিং থিং বুঝতে পারছেন আপনার টিমকে এখন আপনি কিভাবে ম্যানেজ করবেন দেয়ার শুড বি আ গ্রুপ লিডার একজন গ্রুপ লিডার থাকবে হি অর শি উইল টেক দ্য লিড সো উনি কাজটাকে অর্গানাইজ করবে কারণ দেয়ার আর 5 চ্যাপ্টার্স সো আপনি একা যদি সব করতে যান ইট উইল বি ডিফিকাল্ট সো ইউ হ্যাভ টু মেক देम আন্ডারস্ট্যান্ড যে এটা ইম্পর্টেন্ট তুমি যদি ভালো গ্রেড পাইতে চাও ভালো রেজাল্ট করতে চাও ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দিস আর শুধু গ্রেডের জন্য না এটা করলে আপনি কাজ শিখবেন আপনি ভবিষ্যতে যদি কখনো মাস্টার্স করতে চান ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং বাই এনি মাস্টার্স বাই রিসার্চ বা আপনি যে কোনো অন্যান্য শুধু অন্যান্য আমি এটা কেন বলতেছি আপনার অন্যান্য যে কোর্সগুলো আছে সেখানেও তো আপনাদেরকে মানে ইউ হ্যাভ টু টার্ম পেপার সাবমিট করতে হয় তাই না ওই টার্ম পেপার সাবমিশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে ইউ হ্যাভ টু ডু রিসার্চ আপনার কি একটা পাইলট সার্ভে করতে হতে পারে পাইলট রিসার্চ করতে হতে পারে ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ে সেটা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প দেবে আপনি যখন মাস্টার্স করতে যাবেন মাস্টার্সের অ্যাপ্লিকেশনে স্কলারশিপ অ্যাপ্লিকেশনে আপনি কি কি করেছেন এই জিনিসগুলো মাস্ট লার্ন this will be for your lifetime I am even learning all these things আমি পিএইচডি করতেছি বাট স্টিল আই এম লার্নিং all these things আপনি কর্পোরেট সেক্টরে যান আপনাকে আপনি মার্কেট সার্ভে করবেন খালি প্রোডাক্টটা আনার আগে তো আপনাকে ইউ হ্যাভ টু ডু দ্য ব্যাকগ্রাউন্ড স্টাডি তাই না আপনি এটা চাইলে তো মার্কেট প্রোডাক্ট আনবেন দ্যাটস নট সো ইজি তাই না ওই প্রোডাক্ট কেমন হবে কিভাবে আসবে কারা কিনবে কি প্রাইসিং হবে কোন পজিশনিং হবে ব্র্যান্ড পজিশনিংটা কেমন হবে এটা ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সবকিছু তো এই রিসার্চের মাধ্যমেই আসবে তাই না মার্কেট থেকে আপনি ইনফরমেশনগুলো কিভাবে আনবেন রিসার্চের মাধ্যমে অনেক সময় আমরা হয়তো এই অর্গানাইজ ওয়েতে রিসার্চটা করি না বাট আমাদের ল্যাঙ্গুয়েজ বাট উই শুড ডু ইট ইন অর্গানাইজ ওয়ে অর্গানাইজ ওয়েতে করলে আমরা যে স্টাডির ফাইন্ডিংস আনি ওটা আমরা কি হ্যাপাজার্ডলি দিয়ে বলে দেবো বাট উই শুড প্রেজেন্ট ইন সাচ আ সিস্টেমেটিক ম্যানার সায়েন্টিফিক ওয়েতে উই শুড ডু অ্যান এমপিরিক্যাল রিসার্চ রাইট সো আপনি কর্পোরেটে যান আপনি একাডেমিয়াতে যান আপনি মাস্টার্স করেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন অন্য কোনো কোর্সের জন্য আপনি একটা রিসার্চ পেপার তৈরি টার্ম পেপার তৈরি
করেন, you will need this. This is very important. So all the part, মানে the sole purpose of this course is to learn all these things and implement, apply, execute করা. You have to apply this knowledge. Whatever you are learning, আমরা পড়েছি না রিসার্চ কোশ্চেনস পড়েছি, অবজেক্টিভস পড়েছি, লিটারেচার রিভিউ পড়েছি, সব তো পড়েছি রাইট? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা আজকে শেষ করে দেব। তার মানে এই পর্যন্ত you can easily complete. Right? এই চ্যাপ্টার 3 পর্যন্ত you can easily complete. তারপরে আমাদের থাকে ফাইনাল সিলেবাসের মধ্যে ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, রেকমেন্ডেশন, কনক্লুশন এগুলো। ঠিক আছে? সো ওই জিনিসটা তো আমরা ফাইনালের আগেই হয়ে যাবে, সো ইউ ক্যান রাইট। এই দুইটা জিনিস will not bother you much. সো মেইন যে জিনিস বাঘা জিনিসগুলো আমরা মোটামুটি কভার করে ফেলছি। বুঝছেন? আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তো আমরা দেখাইছি। You have to choose a dependent variable, independent variable. এখানে ছোট ছিল, বাট আপনি যে টপিকটা চুজ করবেন ওটার যে ডিপেন্ডেন্ট যে প্রবলেমটা, মেইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি আছে না তো ইস্যুটা, মেইন প্রবলেমটা বা ইস্যুটা, তাই না? ওটার এগেইনস্টে কিছু কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থাকে, মাঝখানে মেডিয়েটর থাকে, মেডিয়েটিং ভ্যারিয়েবলস থাকে, ঠিক কি না? সো ওই জিনিসগুলো আপনাকে একটা রিসার্চ ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে। ওটার উপরে ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার পরে ইউ উইল ডেভেলপ দ্য হাইপোথিসিস। বুঝছেন? সো লেটস আমরা আজকে হাইপোথিসিসটা শেষ করে দেই। তারপর নেক্সট ফ্রম দ্য নেক্সট ক্লাস we will start with this data collection. ঠিক আছে? কিভাবে পপুলেশন চুজ করা লাগে, কোন পপুলেশন চুজ করব, কিভাবে স্যাম্পলিং করব, এই জিনিসগুলো দেখব আমরা। ঠিক আছে? তারপর ডেটা অ্যানালাইসিস, এই ডেটা পার্টটা দেখব। ওকে? তাহলে জিবি ওটা কই? ওটা ডাকবা কই? রবিন এটা একটু নোট ডাউন করছেন? শুনেন, কপি পেস্ট প্লেজারিজম ম্যাক্সিমাম শুড বি 20%, নট মোর দ্যান দ্যাট। আমি যদি 20% পরে বেশি পাই কপি পেস্ট, তারপরে থেকে নেগেটিভ মার্কিং শুরু হবে। মানে 20% এর যদি ডাইরেক্ট কপি পেস্ট পাই, ম্যাক্সিমাম আপনি 20% রাখতে পারবেন। 20% এর পরে যদি আমি ডাইরেক্ট কপি পেস্ট পাই, ওখান থেকে নেগেটিভ মার্কিং হবে। আর প্যারাফ্রেজিং, হ্যাঁ প্যারাফ্রেজিং ইজ অ্যাকসেপ্টেবল, বাট দ্যাট শুডন্ট বি, মানে ডাইরেক্ট কপি পেস্ট শুডন্ট বি মোর দ্যান 20%। আপনার রিপোর্ট যদি ধরেন 50 মানে 50 পেজ হয়, 20% কত? ডাইরেক্ট কপি পেস্ট ম্যাক্সিমাম 10 পেজ করতে হবে। স্যার বিভিন্ন জায়গা থেকে যদি স্যার ধরেন 20% এর মধ্যে আমি তিনটা জায়গা চারটা জায়গা থেকে নিলাম, রেফারেন্সটা কি একসাথে নিচে তিন চারটা জায়গা একসাথে দিয়ে দিব, মানে একটার পর একটা এরকম দিয়ে দিব? আমি রেফারেন্সিংটা শিখাবো আমাকে আমাদের আজকে ইয়ে দেখাইলেন, স্যার দেখাইলেন, যে রাকিব স্যার দেখাইলেন, কি দেখালেন? ওই যে সাইট দিস ফর মি ওয়েবসাইট থেকে কিভাবে করতে হয়, তো এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে স্যার রেফারেন্সগুলো কি নিচে আলাদা করে দেখাবেন? আবার ইন্ডেক্সিং আমি আরো দেখাবো, আরো বেটার দেখাবো। রেফারেন্সিংটার জন্য আমি আগে থেকে ক্লাস। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা ছিলাম, রাইট? তো দেখেন, সরি, তাহলে দেখেন হাইপোথিসিস ডেভেলপমেন্টের ক্ষেত্রে দ্য নাল হাইপোথিসিস আর অল্টারনেট হাইপোথিসিস দেখেছিলাম, তাই না? আমরা লাস্ট ক্লাসে দ্য নাল হাইপোথিসিস ফর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু ভ্যারিয়েবলস এন এক্সাম্পল। তো এইচ নট, ঠিক আছে, there is no relationship between stress experienced on the job and the job satisfaction of employees. So H নটটা কি বলতেছে? H নটটা হচ্ছে আমাদের কি নাল হাইপোথিসিস, রাইট? The null hypothesis for the relationship between the two variables in example. তাহলে আপনি যে ওয়ার্কে যে এক্সপিরিয়েন্সটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, যে ওয়ার্কে যদি অনেক বেশি স্ট্রেসড হয়, ইউ আর ভেরি স্ট্রেসড, হ্যাঁ, মানে আপনি অনেক প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইউ আর গোয়িং থ্রু আ লট, সো তখন দেখা যাচ্ছে মানে ইয়োর স্ট্রেস এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য জব স্যাটিসফ্যাকশন অফ এমপ্লয়িজ, এটার সাথে কোনো রিলেশন নাই, একটা বলতেছে। দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার কি null hypothesis. So this would be statistically expressed by H naught is equals to P equals to 0, right? H naught. So where P is it represents the correlation between stress and job satisfaction, which in this case is equal to 0. P মানে কি probability. আমি যখন বলে দিব যে এটার সাথে এটা কোনো রিলেশন নাই, তখন ওটার probability কি হবে? 0. Probability always কত হয় জানেন? Business statistics করছেন না? You guys have learned business stat, right? So business statistics এখানে probability শিখছেন। So probability কি হয়? Probability total probability কত হয়? 1, right? So আমার যদি কোনো if there is no such relationship,
তাহলে আমার প্রবাবিলিটি কত হবে 0 রাইট সো দ্যাটস হোয়াট ইজ সেইং দ্যাট ইজ হোয়াট দে আর সেইং যে স্ট্রেসের সাথে দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেস দ্যাট আই এম এক্সপিরিয়েন্সিং এইটার সাথে আমার জবের যে স্যাটিসফ্যাকশনটা এটার সাথে কোনো রিলেশন নাই সো ইফ দের ইজ নো সাচ রিলেশনশিপ তাহলে আমার কি হবে h নট ইজ ইকুয়ালস টু p h নট হচ্ছে p ইকুয়ালস টু 0 তার মানে ওইটার প্রবাবিলিটিটা হবে 0 বুঝছেন ব্যাপারটা আচ্ছা তার মানে এই জিনিসটা ক্লিয়ার এবার পরেরটা যাই আচ্ছা তারপরে দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস ফর দ্য অ্যাবাভ নাল মানে ওই যে উপরের যে ওটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস h নট হচ্ছে আমাদের null hypothesis which has been expressed directionally example can be statistically expressed as HA P is less than 0 the correlation is negative for example 5 point which has been stated non-directionally while the null hypothesis would be statistically expressed as এত the alternate hypothesis would be expressed as এত তার মানে জিনিসটা বলতেছে জিনিসটা দেখেন আমাদের কি মানে একটা যদি less than 0 হয় তার মানে তো নেগেটিভ তো শান্ত না তার মানে এখন কি কোরিলেশনটা আমরা লেস দেন 0 হওয়া মানে কি জিনিসটা নেগেটিভ মানে একটা বাড়লে আরেকটা কমে আর রিলেশনটা পজিটিভ হইলে কি হয় যে একটা বাড়লে আরেকটাও বাড়ে মানে বুঝছেন ব্যাপারটা তার মানে আমরা দেখলাম ওই যে ওখানে আগের যেগুলো আমরা এক্সাম্পলগুলো দেখছিলাম সো অল্টারনেট হাইপোথিসিসে আমরা দেখলাম h নট মানে 0 যেটা ওটা কি হবে h নট যেটা ওটা হচ্ছে নাল হাইপোথিসিস h0 যেটা নাল নট আর HA ফর অল্টারনেট HA সেমিকোলন প্রবাবিলিটি কত আসছে লেস দেন 0 তার মানে দেয়ার ইজ এ রিলেশনশিপ বাট নেগেটিভ রিলেশনশিপ বুঝছেন ব্যাপারটা মানে রিলেশন আছে বাট নেগেটিভ কীরকম একজন বাড়লে আরেকজন কমে যায় বাট রিলেশন আছে তার মানে স্ট্রেস যদি বাড়ে জব স্যাটিসফ্যাকশন কমে যায় they have a relationship alternate hypothesisটাতে কি বলতেছে যে আমার স্ট্রেস যদি বেড়ে যায় স্ট্রেস বেড়ে গেলে জব স্যাটিসফ্যাকশন কমে যায় আবার স্ট্রেস যদি কমে যায় জব স্যাটিসফ্যাকশন বেড়ে যায় কত পয়েন্ট আর নাল হাইপোথিসিস আমি কি বলছিলাম নাল হাইপোথিসিসে উই সেড যে there is no such relationship একটা বাড়লে জব মানে স্ট্রেস বাড়লে জব স্যাটিসফ্যাকশনের সাথে কোনো রিলেশন নাই স্ট্রেস কমলেও জব স্যাটিসফ্যাকশনের সাথে কোনো রিলেশন নাই might happen might not happen got the point আচ্ছা তাহলে এটা গেল তাহলে আমাদের h নট কি ছিল h নট হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস ছিল প্রবাবিলিটি ছিল h নট এর 0 আর h অল্টারনেট হাইপোথিসিস কি হবে অল্টারনেট হাইপোথিসিসের প্রবাবিলিটি শুড নট বি 0 ইট ক্যান বি পজিটিভ ক্যান বি নেগেটিভ মোর দেন 0 অর লেস দেন 0 বুঝছেন ব্যাপারটা সো কোরিলেশন কোএফিশিয়েন্টটা হবে সো কোরিলেশন যদি পজিটিভ হয় তাহলে মানে রিলেশন পজিটিভ আর যদি লেস দেন 0 হয় তার মানে নেগেটিভ রিলেশন নেগেটিভ বুঝছেন ব্যাপারটা আচ্ছা স্টেট দ্য নাল অ্যান্ড অল দ্য অল্টারনেট হাইপোথিসিস সো আপনাকে নাল হাইপোথিসিস বলতে হবে দিস মাইট নট হ্যাপেন দিস মাইট হ্যাপেন নো h নট h অল্টারনেট সো আপনার স্টেট দ্য নাল অ্যান্ড অল দ্য অল্টারনেট হাইপোথিসিস চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট depending on whether the data collected are parametric or non-parametric. So this comes to your chapter 4. আপনি যে হাইপোথিসিস করলেন এই পর্যন্ত চুজ করা পর্যন্ত আপনার ছিল কি চ্যাপ্টার 3 হাইপোথিসিসটা ডেভেলপ করার পরে আপনি যখন আসবেন তখন আপনি যে স্ট্যাটিস্টিক্যাল এখানে এই চ্যাপ্টার 4 এর জন্য আপনার লাগবে হচ্ছে চ্যাপ্টার 4 এন্ড 5 এর জন্য লাগবে বিজনেস স্ট্যাটিস্টিক্স এখানে ইউ হ্যাভ অলরেডি কমপ্লিটেড বিজনেস স্ট্যাটিস্টিক্স রাইট বিজনেস স্ট্যাটিস্টিক্স করছেন না কার কাছে করছেন সজীব স্যার করিয়েছে সো ওখানে তো প্রবাবিলিটি এগুলো শিখছেন রাইট সো ইউ আর অলরেডি নো অ্যাবাউট দিস সো আপনাদের কিন্তু এটার যে প্রিরিকুইজিট বিজনেস স্ট্যাটিস্টিক্স তো বিজনেস স্ট্যাটিস্টিক্স ইউ হ্যাভ অলরেডি ডান বুঝছেন সো ওখানকার যে কোরিলেশন কোএফিশিয়েন্ট মিন মিডিয়ান মোড হ্যাঁ রিগ্রেশন এগুলো আছে না এই জিনিসগুলো আপনার লাগবে বুঝছেন ব্যাপারটা এখানে লাগবে আপনি ওই জিনিসটা টেস্ট করতে হবে না বাট আপনাকে বলতে হবে যে আমি যে ডেটা কালেকশন করছি ওই ডেটার এগেইনস্টে আমি কোন কোন টেস্টগুলো রান করব মানে বুঝছেন আপনার ডেটা অনুযায়ী কোন কোন টেস্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বলতে হবে এবং ওটা জাস্টিফাই করতে হবে যে আমি এই ডেটা নিচ্ছি এদের কাছ থেকে এই ডেটাগুলোর জন্য কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আমি রান করব বুঝছেন ব্যাপারটা ওই জিনিসটাকে এখানে এক্সপ্লেইন করতে হবে Determine the level of significance desired p is equals to 0.5 or more or less. So ওখান থেকে আপনাদের যে রেজাল্টগুলো আসবে ওগুলাকে আপনারা
ওই যে ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা কালেকশন করবেন, কেমনে কেমনে কী করবেন, দেন ইউ উইল গো টু ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অ্যান্ড ফাইনালি ইয়োর রিকমেন্ডেশন অ্যান্ড কনক্লুশন। বুঝতে পারছেন? তারপরে দিস ইজ দ্য লাস্ট slide for this and as well as will be the last slide for the class. See, if the output results from computer analysis indicate that the significance level is met, if as in the case of Pearson correlation analysis in Excel software the significance level is not indicated in the printout, look up the critical values that define the regions of acceptance and the appropriate table, see tables at the end of the book. তার মানে ওই যে টেস্টগুলো যে করবেন, ওই স্ট্যাটিস্টিক্যালি যে টেস্টগুলো রান করবেন, সেই রানগুলো দেখার পরে আপনার যে সাধারণত যে কোরিলেশন অ্যানালাইসিসটা, ওইটা সাধারণত আপনার সিগনিফিকেন্সটা লিখতে হবে। সিগনিফিকেন্স লেভেল দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না। তো ওইটা সাধারণত আপনাদের তো এখন আপনারা তো আর টেস্ট ওভাবে রান করতেছেন না, আপনারা জাস্ট খালি ওইটা আপনাদের এত ডেপথে যেতে হবে না, বিকজ আপনারা তো আর এখন টেস্ট করবেন না, আপনারা তো ডেটা কালেকশন করতেছেন না। আপনারা জাস্ট বলবেন যে আমি কী ডেটা কালেকশন কেমনে করবো, কার কাছ থেকে করবো, কীভাবে নিব, এই ডেটাটা আমার কীভাবে আমার রিসার্চের জন্য হেল্পফুল হবে। বাট ইউ ডোন্ট হ্যাভ টু ক্রিটিক্যালি রান দোজ টেস্ট, বাট আপনাকে বলতে হবে যে আপনি কোন কোন টেস্ট করবেন। আপনাকে করতে হবে না, বাট বলতে হবে যে আমি করব যে এই টেস্ট। বুঝতে পারছেন? The critical value demarcates the region of rejection from that of acceptance of the null hypothesis. When the resultant value is larger than the critical value, the null hypothesis is rejected. তার মানে যে রেজাল্টেন্ট ভ্যালুটা যেটা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে যদি বেশি হয় তাহলে নাল হাইপোথিসিস এইচ নট যেটা বলছিলাম এইচ নট সত্য না। মানে আমি বলছিলাম স্ট্রেসের সাথে জব স্যাটিসফ্যাকশনের কোনো রিলেশন নাই, তার মানে এই কথাটা ভুল। আমি প্রমাণ করলাম অ্যান্ড দ্য অল্টারনেট অ্যাকসেপ্টেড, ওই যে এইচ এ অল্টারনেট যেটা ওটা অ্যাকসেপ্টেড। তার মানে স্ট্রেসের সাথে ওয়ার্ক স্ট্রেসের সাথে জব স্যাটিসফ্যাকশনে দেয়ার ইজ আ রিলেশনশিপ। তার মানে আপনার অল্টারনেট হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয় তার মানে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড, একটা অ্যাকসেপ্ট হওয়া মানে তো আরেকটা রিজেক্টেড। অ্যান্ড আপনি যেটা করছিলেন এটা, সো ইফ দ্য ক্যালকুলেট ভ্যালু ইজ লেস দ্যান দ্য ক্রিটিক্যাল ভ্যালু দেন দ্য নাল ইজ অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্য অল্টারনেট রিজেক্টেড। যদি আপনার ক্যালকুলেট যে ভ্যালু সেটা যদি ক্রিটিক্যাল একটা ভ্যালু থাকবে, ওই ক্রিটিক্যাল ভ্যালু যদি কম হয় তাহলে আপনি নালটা অ্যাকসেপ্টেড, এইচ অল্টারনেট যেটা আছে ওইটা রিজেক্ট। বুঝতে পারছেন? আর যদি ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে যদি রেজাল্টেন্ট ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে বেশি হয় তাহলে জাস্ট সিম্পলি দ্য অপোজিট। বুঝছেন? So that's it, the end of this chapter 3 as well as this class. So today's class was like we discussed marks, but I've showed you, give you the marks. We discussed the term research proposal as well as we completed this chapter. ঠিক আছে? So guys, what you have to do, না অফ করে দেন ভিডিও, we don't need it anymore. So আমাদের যেটা ছিল